বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম। অবশেষে ভয় আতঙ্কে ইরানের জলসীমা থেকে মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের। আরও থাকছে, প্রশান্ত মহাসাগরে হামলা চালালো যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নেই। জানিয়ে দেব, গাজায় নতুন হামলায় 9 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ জানিয়ে দেব, ইরাকের তেল শোধনাগারে আগুন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ উত্তেজনা, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম। ভয়ে ইরানের জলসীমা থেকে মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের। উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে ভ্রমণ করা মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র, যেখানে ইরানের আঞ্চলিক জলসীমা থেকে জাহাজগুলোকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। সোমবার মার্কিন মেরিটাইম অ্যাসোসিয়েশন এই নির্দেশিকা জারি করে। এই পরামর্শে আমেরিকান জাহাজের ক্যাপ্টেনদের ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে ওঠার অনুমতি না দেওয়ারও আহ্বান জানানো হয়। এই নির্দেশিকায় মানা হলো, এই জলপথে হামলাকারী মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে ইরানের আঞ্চলিক সমুদ্র থেকে এতটা সম্ভব দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে নৌচলের নিরাপত্তার সাথে আপোষ না হয়। হরমুজ প্রণালীতে পূর্ব দিকে যাতায়াতের সময় জাহাজগুলোকে ওমানের আঞ্চলিক সমুদ্রের কাছাকাছি যাতায়াত করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার পর এই সুপারিশগুলো আসে। কয়েক সপ্তাহ ধরে ক্রমোদ্ধমান বাগাড়ম্বনপূর্ণ আলোচনা এবং হুমকির ফলে এই দেশে যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। আল জাজিরা বলছে, বিশ্বব্যাপী শিপিং লেন এবং বাণিজ্যিক জাহাজ ঐতিহাসিকভাবে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে হুমকির সম্মুখীন হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। 1980-এর দশকে ইরান ইরাক সংঘাতের সময় উভয় দেশই বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ করেছিল, যা ট্যাঙ্ক যুদ্ধ নামে পরিচিত পায়। সাম্প্রতিক ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজের উপর হামলা শুরু করে। এই অভিযানের লক্ষ্য ছিল গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের অবসান ঘটানো। প্রশান্ত মহাসাগরে হামলা চালালো যুক্তরাষ্ট্র। পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে 2 জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলার ঘটনায় নৌযানে থাকা আরও একজন ব্যক্তি জীবিত থাকায় তাকে উদ্ধারের উদ্দেশ্য নেওয়া হয়েছে। এর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকি ইউএস সাউদার্ন কমান্ড জানায়, সোমবার একটি নৌযানের উপর লিথান ক্যান্টিন ট্র্যাক পরিচালনা করা হয়। তাদের দাবি, নৌকাটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, যদিও এর পক্ষ থেকে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা। এক বিবৃতিতে বলা হয়, 2 জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন এবং একজন বেঁচে গেছেন হামলা থেকে। সংঘর্ষের পরপরই ইউএস সাউদার্ন জীবিত ব্যক্তির জন্য সার্চ অ্যান্ড রেস্কিউ ব্যবস্থা সক্রিয় করতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে অবহিত করে। হামলায় 10 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে সাউদার্ন কম। এতে দেখা যায়, সামরিক বাহিনীর নিশানায় থাকা একটি ছোট মোটর চালিত নৌযানে আঘাত আনার কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নৌকার কিছু অংশ অক্ষত থাকতে দেখা গেছে সেটির গতি ধীর হয়ে যায়। গত সপ্তাহে পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি হামলায় 2 জন নিহতর দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে রাতের আধারে রক্তক্ষয়ী অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে অপহরণের পর থেকে এখনও পর্যন্ত নৌযানের উপর যুক্তরাষ্ট্রের নির্দেশে পরিচালিত হামলার সংখ্যা দাঁড়িয়েছে 3টিতে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য এবং পর্যবেক্ষকদের হিসাব অনুযায়ী পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগর এখনও পর্যন্ত 29টি নৌযানের উপর যুক্তরাষ্ট্রের মোট 37টি হামলা চালিয়েছে। এসব হামলায় সর্বশেষ ঘটনায় হতাহত সহ মোট নিহতের সংখ্যা অন্তত 130 জন। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে উপকূলীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারেচি এক সরাসরি বার্তায় জানান, আমেরিকা যদি ইরানের উপর কোনো ধরনের আক্রমণ চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি হবে তাদের ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্যবস্তু। কারেচি স্পষ্ট করে বলেছে, আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করা সম্ভব না হলেও আঞ্চলিক ঘটনাগুলো তেহরানের লাগাতারের মধ্যেই রয়েছে।
সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে একটি শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই এই পাল্টা হুমকি শুরু হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এই সামরিক তৎপরতাকে শান্তি প্রতিষ্ঠার শক্তি হিসেবে বর্ণনা করলেও তেহরান একে উস্কানি হিসেবে দেখছে। করাচি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইরান যুদ্ধের ভয় পায় না এবং তাদের সামরিক বাহিনী যে কোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে সবসময় প্রস্তুত রয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, তারা প্রতিবেশী দেশগুলোর উপর হামলা চালাবে না এবং এসব দেশে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে টার্গেট করবেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় 2000 মাঝারি এবং স্বল্প পাল্লার প্লাস্টিক ক্ষেপণাস্ত্র মিসাইলের এক বিশাল ভান্ডার রয়েছে ইরানের। সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও এই মিসাইল শক্তি এখন ইরানের প্রতিশোধের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। ইরানের হাতে থাকা হরমুজশাহ এবং সেলজিয়ানের মতো উন্নত প্রযুক্তির ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এর ফলে কাতারের আল দুইত বিমান ঘাঁটি থেকে শুরু করে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর এবং কুয়েত, ইরাক এবং সিরিয়ার অধিকাংশ সামরিক স্থাপনা এবং ইরানের সরাসরি মিসাইল ছায়ার নিচে রয়ে গেছে। এমনকি তুরস্কের ইনজিক এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফকা ঘাঁটিও এই ঝুঁকির বাইরে নয়। বিশ্লেষকদের মতে, ইরানের এই মিসাইল ভান্ডার অনেকটা সুইস আর্মি লাইফ এর মতো কাজ করছে, যা তারা একই সঙ্গে প্রতিরক্ষা এবং শত্রু দমনে ব্যবহার করতে পারে। গত বছর ইসরায়েলের প্রায় 500 মিসাইল হামলা চালানোর মাধ্যমে ইরান তাদের সক্ষমতা জানান দিয়েছিল, যদিও সেই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি ছিল না। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন ইরানের এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পরিস্থিতি মোকাবেলায় এমন সম্ভাব্য ইরানি প্রতিশোধ থেকে বাঁচতে পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে থার্ড এবং পেট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্র দেশগুলোকে বাড়তি নিরপেক্ষ সরঞ্জাম পাঠানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, একটি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা এড়াতে এবং নিজ দেশের সৈন্যদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বাড়তি সতর্কবার্তা নেওয়া হয়েছে। গাজায় নতুন হামলায় 9 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে উপত্যকায় বিভিন্ন এলাকায় নতুন হামলার অন্তত 9 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার চিকিৎসা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে এনাদুলু। সর্বশেষ পরিস্থিতিতে চিকিৎসা সূত্র এনাদুলুকে জানিয়েছে, গাজা শহরের পশ্চিম অঞ্চলের আল নাসার স্ট্রিটে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আল নাসর স্ট্রিট ইসরায়েলি সেনা মোতায়েনের আওতাভুক্ত এলাকার বাইরে অবস্থিত। এর আগে দক্ষিণ গাজার খান ইউনুস উপকূলে ইসরায়েলি গোলাবর্ষণে এক ফিলিস্তিনি জেলে আহত হন। সূত্রগুলো জানায়, উত্তর গাজার বেইতলাইয়া শহরের আবু আত্তাম স্কুলের পাশে ইসরায়েলি গুলিতে 54 বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। এছাড়া মধ্য গাজার দেইদ আল বালা অঞ্চলে এক কৃষককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর আগে দক্ষিণ গাজায় আরও 4 ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন। সাম্প্রতিক সপ্তাহগুলোকে ইসরায়েলি বাহিনী রাফা এলাকায় ডজন খানিক ফিলিস্তিনিকে হত্যার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, তারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেছিলেন। গত বছরের অক্টোবরে 2023-এর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন যুদ্ধবিরতির মাধ্যমে থেমে গেলেও 72,000 ফিলিস্তিনি নিহত এবং 1,71,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। গাজার অবকাঠামোয় প্রায় 90% মানুষ ধ্বংস হয়ে যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 581 ফিলিস্তিনি নিহত এবং 1,553 জন আহত হয়েছেন। ইরাকের তেল শোধনাগারে আগুন। ইরাকের উত্তরাঞ্চলে সালাউদ্দিন প্রদেশে অবস্থিত বাইজি তেল শোধনাগারে একটি ইউনিটে অগ্নিকাণ্ডে 1 জন শ্রমিক মারা গেছেন এবং আরও 6 জন আহত হয়েছেন। সোমবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। সরকারের নিরাপত্তা মিডিয়া উইং জানায়, দমকল বাহিনী দ্রুত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়। বাগদাদ থেকে প্রায় 200 কিলোমিটার অবস্থিত বাইজি শোধনাগারে একসঙ্গে ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগার ছিল। 2014 সালের আইসির সঙ্গে যুদ্ধের সময় এটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং সংস্কারের পর 2024 সালের ফেব্রুয়ারিতে আবার চালু করা হয়। ইরাকের অর্থনীতির বড় অংশ তেলের উপর নির্ভরশীল। দেশের প্রায় 90% বাজেট আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে।